তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার ক্লাস আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি। সেই কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেপার, হ্যাঁ, এই ফার্স্ট চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব, যার নাম হচ্ছে তোমার হচ্ছে কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো মেইনলি এই চ্যাপ্টারটা তোমাদের জন্য এমসিকিউর জন্য, সিকিউর জন্য, ওভারঅল এডমিশনের জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নিবা, সুন্দরভাবে বইটা আন্ডারলাইন করে নিবা। আমরা হাজারি স্যারের বইটা মেইনলি ভাবে সুন্দরভাবে ধরে ধরে পড়বো। এতে আমাদের বেনিফিট এবং অপরচুনিটি আমাদের অনেক প্রকার আছে। যখন তুমি এডমিশনের দিকে তুমি ধাবিত হবা এবং দেখবা যে কোন কোশ্চেনগুলা কোন জায়গা থেকে আসছিল, তো ওভারঅল তখন বুঝতে পারবা যে এই যে তোমাদের ভাইয়া সুন্দরভাবে যে হাজি স্যার বইটা সুন্দরভাবে ধরে ধরে পড়াইতেছে, তো মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য এবং তোমার মেইন পরীক্ষার জন্য কতটুকু ইফেক্টিভ হবে। তো আমরা অতিরিক্ত কথা না বলে আমরা অল্প একটু পড়া আমরা জয়েন করব এবং ক্লাসের পড়াগুলো মনোযোগ সহকারে আমরা ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে করে নেব। বইটা সুন্দরভাবে ক্লাসের সামনে তুমি আন্ডারলাইন করে নিবা। ভাইয়া যতটুকু তোমাকে আন্ডারলাইন করে দিচ্ছে, যতটুকু সাজেশন দিচ্ছে, যতটুকু পড়াইতেছে, ততটুকু জাস্ট খালি তুমি ফোকাস করে জাস্ট তুমি বইটা আন্ডারলাইন করে নাও এবং সুন্দরভাবে ক্লাসটা করে নাও। মোর দেন এনাফ ভালো করার জন্য, ঠিক আছে? তো আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা আমরা আজকে শুরু করব। সেটা তোমাদের এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো ভাইয়ার সঙ্গে আমরা সুন্দরভাবে পড়ে নেব। এই যে অধ্যায়টা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং অনেক অনেক হেল্পফুল ক্লাস এবং অনেক ইফেক্টিভ ক্লাসটা হতে যাচ্ছে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আমরা কি করব, পড়ে নেব। তো কথাটা হচ্ছে যে এই যে ল্যাবরেটরি অর্থাৎ রসায়ন প্রস্তুত করা হয়, এই ল্যাবরেটরি থেকে প্রস্তুত করা হয়। ধরো আমি অসুস্থ হয়ে গেলাম, ডাক্তারের কাছে গেলাম এবং ডাক্তার আমাকে একটা সুন্দরভাবে একটা জ্বরের ট্যাবলেট দিয়ে দিল। কেননা আমার জ্বর অনেক দিন থেকে, সেই জ্বরের ট্যাবলেট আমি নিতে যাব ফার্মেসিতে নিতে যাব। সেই ফার্মেসি আবার মেডিসিনগুলো তোমার হচ্ছে কি মানে তোমার নিয়ে আসে তোমার বড় বড় ইন্ডাস্ট্রিজ থেকে। সেই ইন্ডাস্ট্রিজ গুলো ল্যাবরেটরির মাধ্যমে সেই আবার ট্যাবলেটগুলা বা ওষুধগুলা সেখান থেকে আবিষ্কৃত করে বা উৎপাদন করে। অর্থাৎ মেইন প্রসেসটা তোমার হচ্ছে কি মানে তোমার কেমিস্ট্রির মেইন প্রসেসটা তোমার শুরু হয় এই ল্যাবরেটরি থেকে। তো এই ল্যাবরেটরি হচ্ছে তোমার হচ্ছে কি মানে এই যে কেমিস্ট্রি বিভাগের তোমার মেইন একটা তোমার হচ্ছে কি পয়েন্ট বা উৎস। সেই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে আমাদের কতটুকু পড়তে হবে আমরা সুন্দরভাবে পড়ে নেবো ভাইয়ের সঙ্গে। যতটুকু আন্ডারলাইন করে দেবো ততটুকু তোমরা সুন্দরভাবে আমরা আন্ডারলাইন করে নেবো ভাইয়ের সঙ্গে, ঠিক আছে? তো ওভারঅল আমরা এত বক বক না করে আমরা এখন কি টপিকে চলে আসি। টপিকে চলে যাওয়ার আগে আমি এতটুকুই আমরা তোমাদের বলে দেবো যে সুন্দরভাবে তোমার হচ্ছে কি মানে আমরা কিওয়ার্ডগুলো দেখবো যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বিধি কতগুলো দেওয়া আছে, গোল্ডেন রুলস দেওয়া আছে 14টা। সেগুলো আমাদের বেসিক্যালি তোমার হচ্ছে কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু তোমার জানতে হবে। যেহেতু তুমি এসএসসি তোমার স্টুডেন্ট ক্যান্ডিডেট, তো তোমার মাস্ট বি জানতে হবে। একবার জেনে রাখলে নেক্সট টাইমে তোমার আর কনফিউশন হবে না। এবং সেখানে গ্লাস আছে, যন্ত্রপাতি আছে, বুনসেন বার্নার, আয়তনিক ফ্লাক্স, টাইট্রেশন অর্থাৎ ল্যাবরেটরিতে এগুলাই থাকতে পারে। বজ্রপদার্থ, কেমিক্যাল ব্যালেন্স থাকতে পারে। ব্যালেন্স মানে নিক্তি, নিক্তি মানে কি তোমার যেগুলো আমরা আছে কি দাড়ি পাল্লা ব্যবহার করে থাকি ওগুলা হচ্ছে সো কল্ড নিক্তি বলা হয়। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুস্তি করবো। তারপর রাইডাক ধ্রুবক সম্পর্কে জানবো, বিকার, রাসায়নিক দ্রব্যের পরিমিতি ব্যবহার, পরিবেশের উপর রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব অর্থাৎ এগুলো কি কি প্রভাব রয়েছে, সেটা আমাদের দেহে এবং মানব জীবনের জন্য কতটুকু প্রভাব পড়তে পারে বা ফেলতে পারে বা ইফেক্ট হতে পারে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সেখানে সেমি মাইক্রন দেওয়া আছে, তারপর ডেসি মাইক্রন দেওয়া আছে, সেসব সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমরা 19 আমরা পড়ছিলাম যে সেমি মানে 0.5, ঠিক আছে? 0.5 বোঝায় আর ডেসি মানে 0.1 কে বোঝায়। আমরা নরমালভাবে আমরা নেক্সট টপিক আমরা সুন্দরভাবে জানবো। তো এইখান থেকে জাস্ট তোমরা রিডিং দিয়ে দিবা এবং সুন্দরভাবে পড়ে নিবা। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, যেগুলা যেভাবে পড়তে পড়বো ওভাবেই তুমি সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবা এবং বইটা যেভাবে আমি গাইড করতেছি না কেন তুমি সুন্দরভাবে এ টু জেড আমার হুবহু করে তুমি পড়ে নিবা এবং রিভিশন দিয়ে দিবা, ঠিক আছে? আমরা সুন্দরভাবে এখন কি অল্প একটু পর আমরা মেইন আমরা টপিকে চলে যাব, ঠিক আছে? তো ভাইয়াপুরা আমরা এটা সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেবো, ঠিক আছে? তারপর চলে আসলাম আমরা আমরা তোমার সাথে কি আমরা এই পেজটা সুন্দরভাবে রিডিং দিলেই হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে চলে আসলাম। এখান থেকে আমাদের এতটুকু পড়ে নিতে হবে যে এখান থেকে পড়াবার মতো কিছু নেই, কিন্তু এখান থেকে পড়াবার মতো কিছু আবার আছেও। এখান থেকে তোমার পড়তে হবে যে তোমার এমএসডিএস এর ফুল ফর্ম কি, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট হতে পারে। তাহলে তোমার এডমিশনের ক্ষেত্রে এভাবে চলে আসতে পারে যে তোমার এমএসডিএল ফুল ফর্ম কি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমএসডিএস। তাহলে এখান থেকে পড়তে হবে যে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করব, টনটনা মুখস্থ করে নেব যে তোমার হচ্ছে কি ম্যাটেরিয়াল সেফটি ডাটা
শিট হতে পারে। তাহলে কি এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব। এসব সম্পর্কে আমরা নেক্সট টপিকে আলোচনা করব। তাহলে এখান থেকে এমসিকিউর জন্য আমরা এতটুকু পড়ে নেব যে হোয়াট ইস দ্য ফুল ফর্ম অফ এমএসডিএস। এমএসডিএস ফুল ফর্ম ইজ ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব। এবং এই যে আমি ল্যাবরেটরিতে আমি এট ফার্স্ট যে আমি ঢুকলাম, ঢোকার মধ্যে দিয়ে আমি তোমার এসে এই টি-শার্টটা পরে আমার ঢোকা যাবে? অবশ্যই ঢোকা যাবে না। তারপর তোমার হচ্ছে কি পায়ে স্যান্ডেল পরে অবশ্যই ঢোকা যাবে না। এবং এই ল্যাবরেটরিতে তোমার হচ্ছে কি ঢোকার জন্য কতগুলো তোমার হচ্ছে কি বিধিনির্দেশ দেওয়া আছে। তো এই বিধি-নির্দেশগুলো অবশ্যই আমাদের জানতে হবে। একে বলা হয় তোমার হচ্ছে কি গোল্ডেন রুলস বা তোমার হচ্ছে কি গোল্ডেন নিয়ম-নীতি বলা হয়। তাহলে এখান থেকে আমরা এই যে গোল্ডেন নিয়ম বা নীতিগুলো আমরা সুন্দরভাবে এখান থেকে আলোচনা করে নেব যে তোমার হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি তুমি যে একখানে যাবা অর্থাৎ ল্যাবরেটরিতে যে প্রবেশ করবা সেখানে কতগুলো রুলস দেওয়া আছে যে মাস্ক পড়তে হবে, তারপর হচ্ছে কি হাতে হ্যান্ড গ্লাভস পড়তে হবে, তারপর চোখে গগলস পড়তে হবে। এগুলো রুলস সম্পর্কে এই তোমার হচ্ছে কি এখানে তোমার মেইনলি তোমার ১৪ টা রুলস সম্পর্কে আলোচনা করছে। তো এখান থেকে জাস্ট তোমরা সুন্দরভাবে রিডিং দিয়ে দিবা। এগুলো তোমাদের জানার প্রয়োজন আছে। তো না জানলে সমস্যা হবে। এখান থেকে ট্রু ফলস প্রয়োজন আসতে পারে। সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেব। আর এখান থেকে তোমার কোশ্চেন চলে আসতে পারে যে ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের কর্মকাণ্ডের কতটি গোল্ডেন রুলস আছে? ১৪ টি গোল্ডেন রুলস আছে। সেই গোল্ডেন রুলস এর মধ্যে আমাদের কি করতে হবে দেখো, আমাদের ১ম অবস্থায় কি করতে হবে? ১ম অবস্থায় আমাদের একটা অ্যাপ্রন পড়তে হবে। একটা সাদা অ্যাপ্রন পড়তে হবে। ঠিক আছে? যে অ্যাপ্রনটা তোমার থেকে এখানে কি পড়তে হবে? ১ম এ আমরা অ্যাপ্রনে চলে আসলাম। যে তোমার এখানে বলছে আমরা ১ম অবস্থায় রিডিং দিচ্ছি। পরবর্তীতে আমরা স্কিপ করব, সমস্যা নাই। ল্যাবরেটরিতে কাজ করা শুরুর পূর্বে প্রতিটি শিক্ষার্থীদের প্রথমত মানসিক প্রস্তুতি, দ্বিতীয়ত কলেজের ড্রেস এবং ইউনিফর্ম রক্ষা, তৃতীয় পরিকল্পনা পরীক্ষাকালীন ব্যবহৃত রাসায়নিক পদার্থের ক্ষতিকর সংস্পর্শ এবং ভাঙ্গা কাছে আঘাত তৈরি ইত্যাদি নিজের রক্ষা এবং রক্ষা, ঠিক আছে? নিজের রক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই নিম্নোক্ত বিধি অনুসরণ করে অ্যাপ্রন পড়তে হবে, নিরাপদ চশমা ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার করা মাস্ট ব্যবহার করতে হবে। কেননা তুমি অ্যাপ্রন যদি পড়ে না যাও, অবশ্যই তোমার হচ্ছে কি পরীক্ষাগারে তুমি পরীক্ষা করতে একটা সার্টেন পয়েন্টে তোমার কেমিক্যাল তোমার গায়ে পড়লো। গাটা কিন্তু একদম ঝলসে যাবে বা একটা যেকোনো একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে? এজন্য অ্যাপ্রন পড়তে হয়। সেই অ্যাপ্রনটা তোমার হচ্ছে কি সেই অ্যাপ্রনটা আমাদের মাস্ট পড়তে হবে। তারপর হচ্ছে নিরাপদ তোমার হচ্ছে কি চশমা তোমার হচ্ছে ব্যবহার করা হয় কিসের জন্য? যেন চোখকে রক্ষা করতে পারি। হ্যান্ড গ্লাভস যেন হাতে ক্ষতি করতে না পারে। মাস্কটা ব্যবহার করা হয় যেন তোমার হচ্ছে কি মানে দুর্গন্ধ জনিত তোমার হচ্ছে কি কোনো রাসায়নিক পদার্থ যেন আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে যেন আমাদের ফুসফুস, তারপর তোমার হচ্ছে কি গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যেন ক্ষতি করতে না পারে। এজন্য আমাদের সেফটি আর ফার্স্ট সেফটি প্রয়োজন হতে পারে। ঠিক আছে না? আমাদের জীবনে সেফটিটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর অ্যাপ্রন এখন আমরা বেসিক্যালি আমরা সুন্দরভাবে ধরে পড়ে নেব যে অ্যাপ্রনটা কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো অ্যাপ্রন থেকে এতটুকু আমরা সুন্দরভাবে আন্ডারলাইন করে নেব যে অ্যাপ্রন থেকে আমরা এতটুকু পড়ে নেব যে এই যে অ্যাপ্রনের স্পেলিংটা মুখস্থ করে নিবা এবং সেই অ্যাপ্রন এবং ল্যাব কোটও সাদা সুতি কাপড় দিয়ে তৈরি হতে পারে। তাহলে এটা টন্টরা মুখস্থ করতে হবে। অর্থাৎ এখান থেকে তোমার কোশ্চেন চলে আসছিল যে তোমার অ্যাপ্রনটা কোন সুতা দিয়ে তৈরি হতে হবে? সাদা সুতা দিয়ে তৈরি হতে হবে এবং তোমার এখানে বলছে কেমিস্ট্রিতে ল্যাব কোটরে হবে হাফ হাতা অথবা 3 কোয়ার্টার এর পর্যন্ত হতে পারে। অর্থাৎ একটা যে আমি অ্যাপ্রন পরবো সেটা তোমার হচ্ছে কি 4 কোয়ার্টার হলে চলবে না, 2/4 হলে চলবে না বা 1/4 হলে চলবে না। এটাকে অবশ্যই তোমার হচ্ছে কি 3/4 কোয়ার্টার হতে হবে। অর্থাৎ একে 3 কোয়ার্টার হিসেবে গণ্য করা হয়। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব যে অ্যাপ্রন বা ল্যাব কোটর কি সুতা দিয়ে তৈরি? সাদা সুতা দিয়ে তৈরি হতে পারে এবং এটার তোমার থেকে এটার পরিমাণ হতে পারে 3/4। এখান থেকে এতটুকু মুখস্থ করলে দ্যাট উইল বি মোর দেন এনাফ এমসিকিউর জন্য। তারপর আমরা নিচে চলে আসি। নিচে আমরা তারপর পয়েন্টে চলে গেলাম তাহলে কি নিরাপদ চশমাতে চলে গেলাম। তো নিরাপদ চশমা থেকে আমাদের এতটুকু পরিণত হবে। দেখো যে নিরাপদ চশমা অর্থাৎ তোমার হচ্ছে কি মানে ক্ষতিকর এবং রাসায়নিক। তাহলে এটা মুখস্থ করতে হবে ক্ষতিকর রাসায়নিক, উদ্বায়ী রাসায়নিক পদার্থ সহ পরীক্ষায় কাজ করার জন্য চোখে নিরাপদ তোমার হচ্ছে কি গগলস ব্যবহার করা প্রয়োজন। তাহলে চোখে নিরাপদ গগলস কিংবা তোমার এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা ১৬ থেকে ১৭ সালে এভাবে কোশ্চেন চলে আসছিল যে চোখে নিরাপদ গগলস ব্যবহার করা হয় কোন রাসায়নিক পদার্থ দূরীকরণের ক্ষেত্রে বা উদ্বায়ী রাসায়নিক পদার্থ দূরীকরণের ক্ষেত্রে বা এভাবে কোশ্চেনটা চলে আসছিল যে উদ্বায়ী রাসায়নিক তোমার দূরীকরণের ক্ষেত্রে চোখকে রক্ষা করার জন্য কি ব্যবহার করা হয়? চোখে চশমা ব্যবহার করা হয় বা চোখে তোমার গগলস ব্যবহার করা হয়। তাহলে এই টপিকটা একদম তোমার ইনফিনিটেস্টাল ইম্পর্টেন্ট। আমি তো তোমাকে বলেই দিলাম যে এটা মেডিকেল ভর্তি পরীক্ষা ১৬ থেকে ১৭ সালে চলে আসছিল। তুমি তোমার শ্বশুর শাশুড়ি বাপ দাদা ১৪ গোষ্ঠীর নাম ভুলে যাও কিন্তু এই ফরম্যাটটা তোমাকে ভোলা যাবে না যদি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার একজন ক্যান্ডিডেট হয়ে থাকো। তো সুন্দরভাবে এটা আমরা সুন্দরভাবে কি করব? মুখস্থ করে নেব যে নিরাপদ চশমা ব্যবহার করা হয় তোমার হচ্ছে কি ক্ষতিকর সহজে তোমার হচ্ছে উদ্বায়ী রাসায়নিক বস্তু যেন পরীক্ষাগারে কাজ করা তোমার হচ্ছে কি পদার্থ সহকারে পরীক্ষায় কাজ করার জন্য চোখকে রক্ষা করার জন্য সেফটি গগলস বা তোমার হচ্ছে কি চশমা ব্যবহার করানো হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নিবা। আবার এখান থেকে এতটুকু পড়তে হবে যে তোমার হচ্ছে নিরাপদ চশমা বা সেফটি গ্লাস ব্যবহার করানো হতে পারে চোখকে ব্যবহার করার ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব। বাকিটা সো কল্ড ভাবে তোমাদের রিডিং দিলেই হয়ে যাবে। তারপর আমরা চলে আসি। তারপর আমরা হ্যান্ড গ্লাভস এ চলে আসলাম। তো আমরা তোমার হচ্ছে কি
অ্যাপ্রনটা শেষ করে দিলাম। তারপর নিরাপদ চশমাটা আমরা শেষ করে দিলাম। এখন আমরা চলে আসলাম কি এই যে হাতে তুমি যে পরীক্ষা করবা তোমার হাইড্রোজেন ক্লোরাইড নাড়বা, তারপর H2SO4 অর্থাৎ তোমার সালফিউরিক অ্যাসিড নাড়বা, তারপর তোমার হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমাইড এগুলো ব্যবহার করবা। এগুলো কিন্তু বিষাক্ত আসলে, ঠিক আছে না? এই বিষাক্ত যদি তুমি নরমালি ভাবে এইরকম হাতে যদি স্পর্শ করো তাহলে পুড়ে যাবে, ঝলসে যাবে। এজন্য হাতকে রক্ষা করার জন্য আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করে থাকি। তো এখানে বলছে ক্ষয়কারক এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের বোতল ধরার আগে হ্যান্ড গ্লাভস পড়তে হবে। তাহলে কি পড়তে হবে? হ্যান্ড গ্লাভস পড়তে হবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এতে ক্ষয়কারক রাসায়নিক পদার্থ যেমন কি অ্যাসিড, ক্ষার এবং বিভিন্ন তোমার হচ্ছে কি ক্ষতিকর রাসায়নিক সংস্পর্শে তোমার হচ্ছে কি সংস্পর্শ হাত তোমার হচ্ছে কি মানে তোমার ক্ষতিগ্রস্ত হবে না। তা হচ্ছে পরিবেশ বান্ধব পচনযোগ্য নাইট্রেল রাবার গ্লাস ব্যবহার করা উচিত। তাহলে হ্যান্ড গ্লাভস হিসেবে পরিবেশ বান্ধব কোনটা ব্যবহার উচিত? নাইট্রেল গ্লাস ব্যবহার করা উচিত। একদম ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য একদম শুদ্ধভাবে মুখস্থ করে নিবা। আবার এখান থেকে নাইট্রেল রাবার গ্লাভসটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। ঠিক আছে? তো এখান এই পয়েন্টটা থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব যে হ্যান্ড গ্লাভস তোমার হচ্ছে কি মানে তোমার হিসেবে ব্যবহার করার জন্য তোমার হচ্ছে কি নাইট্রেল রাবার গ্লাভস ব্যবহার করা উচিত, এবং এটা তোমার হচ্ছে কি অ্যাসিড এবং ক্ষার বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে হাতকে রক্ষা করে থাকে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। বাকিটা আমরা কি দেবো? বাকিটা সুন্দরভাবে তুমি সৃষ্টিকর্তার তোমার হচ্ছে কি উদ্দেশ্যে উৎসর্গ করে দিবা। আমরা পড়বো না। তারপর চলে আসো যে তোমার গ্লাস অনেক প্রকার হতে পারে। এখানে বলছে বাজারে বিভিন্ন ধরনের গ্লাস পাওয়া যেতে পারে। কি গ্লাস পাওয়া যেতে পারে? যেমন কি নাইট্রাল গ্লাস পাওয়া যেতে পারে। তাহলে নাইট্রেল গ্লাস পাওয়া যেতে পারে। এটা আমাদের ইম্পোর্টেন্ট। যে নাইট্রেল গ্লাভস সংশ্লেষিত রাবার তোমার হচ্ছে অ্যাক্রাইলো তোমার হচ্ছে কি নাইট্রাল, তাহলে কি বিউটাডাইন এর কোপলিমার থেকে তৈরি করা হয়। তাহলে এখান থেকে এতটুকুই আমাদের মুখস্থ করতে হবে যে তোমার হচ্ছে কি নাইট্রাল গ্লাভসের তোমার হচ্ছে কি উপাদান কি থাকতে পারে? সংশ্লেষিত রাবার থাকতে পারে। তাহলে এখান থেকে আমাদের মুখস্থ করে নেব। এবং এটি কোথায় ব্যবহার করা হতে পারে? এটি ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। তাহলে নাইট্রেট গ্লাস ব্যবহার করা হতে হয় কোথায়? নাইট্রেট গ্লাস ব্যবহার করা হয় এই যে ল্যাবরেটরির ক্ষেত্রে ব্যবহার করানো হতে পারে। এটা অ্যাসিড, ক্ষার, লবণ, তারপর হচ্ছে কি জৈব দ্রাবক, ডিটারজেন্ট ইত্যাদি তোমার হচ্ছে কি প্রতিরোধে কাজ করতে পারে, এবং তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি নমুনায় জীবাণু সংক্রমণ রোধক এবং বৈদ্যুতিক শক রোধকের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে আমাদের এতটুকু পয়েন্ট মুখস্থ করতে হবে যে ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় কোন গ্লাভস? এই নাইট্রেট গ্লাভস ব্যবহার করা হয়। এটা তোমার হচ্ছে কি এটি বেশ নমনীয়, জীবাণু সংক্রমণ রোধ তোমার হচ্ছে বৈদ্যুতিক শক রোধক ইত্যাদি হিসেবে কাজ করতে পারে। তাহলে অ্যাসিড এবং ক্ষার, লবণ দ্রাবক হিসেবে এবং ডিটারজেন্ট ইত্যাদি প্রতিরোধ হিসেবে কাজ করতে পারে। এটা সাধারণভাবে তোমার কি নাইট্রেল রাবার গ্লাভস সংশ্লেষিত রাবার নিয়ে গঠিত। একে নাইট্রেল গ্লাভস বলা হয়। তাহলে এখান থেকে আমাদের এতটুকু মুখস্থ করতে হবে। আর এখান থেকে এতটুকু জানতে হবে যে নাইট্রেল গ্লাভসে কোনো প্রোটিন থাকে না, তাই অ্যালার্জি সৃষ্টি করতে পারে না। তাহলে এই পুরা পার্টটাই তোমার জন্য, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তোমার এডমিশনের জন্য বা একাডেমিক জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে ভাবে মুখস্থ করতে হবে। এভাবে এখান থেকে কিভাবে কোশ্চেন চলে আসতে পারে জাস্ট আমি তোমাদের প্রসেসটা দেখাই দিচ্ছি। যে নাইট্রেল গ্লাভস পড়ার ক্ষেত্রে এতটুকুই আমরা মনে রাখবো যে নাইট্রেল গ্লাভস হচ্ছে সংশ্লেষিত রাবার গ্লাভস। এটা তোমার হচ্ছে কি মানে এটা তোমার হচ্ছে কি এটা বেশ নমনীয়, জীবাণু সংক্রমণ রোধক হতে পারে এবং বৈদ্যুতিক শক রোধ করতে পারে। অ্যাসিড, ক্ষার, লবণ, জৈব দ্রাবক, ডিটারজেন্ট হিসেবে প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। ল্যাবরেটরিতে কোন গ্লাস ব্যবহার করা হয়? নাইট্রেল গ্লাস ব্যবহার করানো হতে পারে। এখানে কোনো ধরনের প্রোটিন থাকে না। প্রোটিন মানে কি ভাইয়া পোড়া? প্রোটিন মানে হবে তোমার হচ্ছে কি আমিষ হতে পারে, ঠিক আছে? অর্থাৎ আমি না দিলাম, আমি কোশ্চেনে দিলাম না, আমি আমিষ দিলাম, তাহলে এখানে আমিষ থাকে কি থাকে না? অবশ্যই থাকে না। তাই এখানে অ্যালার্জি সৃষ্টি করতে পারে না। তাহলে এটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? তারপর চলে আসলাম কি জিটেক্স গ্লাসে চলে আসলাম। যে জিটেক্স গ্লাস থেকে আমরা এতটুকু পড়তে হবে যতে যতে হচ্ছে জ্বলন্ত, অর্থাৎ ছোটখাটো বস্তু জ্বলন্তের ক্ষেত্রে এই গ্লাভসটা ব্যবহার করানো হতে পারে। তাহলে কি এটা তাপরোধক অ্যাসবেস্ট গ্লাভসের বিকল্পে এটা ব্যবহার করা হতে পারে। তাহলে এই পয়েন্টটাই তোমার ইম্পর্টেন্ট। এটা কিসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? অ্যাসবেস্ট গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। জিটেক্স হলো ফাইবার কাঁচ দ্বারা তৈরি তোমার হচ্ছে গিয়ে উইলাইন্টিং বা নাইট্রেল তোমার আস্তরণযুক্ত আরামদায়ক গ্লাভস হতে পারে। তাহলে এখান থেকে এতটুকুই আমরা মুখস্থ করে নেব যে জিটেক্স গ্লাভস হলো ফাইবার কাঁচ বিশিষ্ট, ঠিক আছে না? এখানে তোমার হচ্ছে কি মানে তাপরোধক হিসাবে তোমার হচ্ছে কি অ্যাসবেস্ট গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, এবং এটা যা তোমার ছোটখাটো জ্বলন্ত শিকা পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করানো হতে পারে। তাহলে কোনটা ব্যবহার করা হতে পারে? এই যে জিটেক্স গ্লাসটা ব্যবহার করা হতে পারে। তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা সুন্দরভাবে আমরা দাগায় নেব। তারপর চলে আসলাম কি ল্যাটেক্স গ্লাসে চলে আসলাম। তো ল্যাটেক্স গ্লাস থেকে এতটুকু আমরা পড়ে নেব। এটা তোমার হচ্ছে কি চামড়ার ক্ষয়রোধ জ্বালানি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ব্যবহারকালে ল্যাটেক্স গ্লাস ব্যবহার করা হয়। তাহলে এটি সংক্রমণে পদার্থের বিরুদ্ধে তোমার হচ্ছে প্রতিরোধ করতে পারে। ঠিক আছে? না ঠিক আছে। এখানে তোমার প্রোটিন থাকতে পারে, তাই এটা অ্যালার্জি সৃষ্টি হতে পারে। ঠিক আছে? তোমার হচ্ছে কি তারপর এখান থেকে আমরা পড়ে নেব যে প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে তোমার হচ্ছে কি ব্যবহার করা হয়। ল্যাটেক্স গ্লাস ব্যবহার করে বৈদ্যুতিক শক এবং ত্বক থেকে ক্ষতিকর তোমার হচ্ছে কি ত্বক
ক্ষত সৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে এগুলাই আসলে বেসিক্যালি বলতে গেলে কি এগুলো হিউজ পরিমাণে এমসিকিউ তে ইম্পোর্টেন্ট। ঠিক আছে না? এগুলো আমরা সুন্দরভাবে ভর্তি পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট আমরা মনে রাখবো। বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মাস্ট টু নো। দিস ইস মাস্ট টু নো, তোমাকে পড়তেই হবে। তাহলে এখান থেকে এতটুকু আমাদের পড়তে হবে যে আমি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি দেখো যে তোমার ল্যাটেক্স গ্লাস থেকে এতটুকু মুখস্থ করব আমরা যে ল্যাটেক্স গ্লাসে প্রোটিন থাকে তাই এটা এলার্জি সৃষ্টি করতে পারে। এটা বৈদ্যুতিক শক থেকে ত্বককে রক্ষা করতে পারে। এটা তোমার হচ্ছে কি অ্যালার্জির বিরুদ্ধে প্রতিরোধ সম্পূর্ণ এবং চামড়ার ক্ষয় এবং জ্বালানি সৃষ্টি করতে পারে। তাই প্রাকৃতিক রাবার গ্লাভস হিসেবে এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা তোমার গ্লাভস আমরা ৩ টা সম্পর্কে জানলাম। একটা হচ্ছে তোমার হচ্ছে কি নাইট্রেট গ্লাভস, একটা জিটেক্স গ্লাভস, একটা হচ্ছে কি ল্যাটেক্স গ্লাভস। তারপর আমরা এখন চলে আসবো কোথায়? পলিভিনাইল তোমার হচ্ছে কি অর্থাৎ পিভিসি অর্থাৎ ভিনাইল গ্লাভসে চলে আসলাম। তাহলে ভিনাইল গ্লাভস থেকে আর কিছু মুখস্থ করব না। জাস্ট এখান থেকে এই যে ভাইয়াপুরা এই হেডলাইনটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। নিচে তোমাকে বলে দিবে যে নিচের কোনটি গ্লাভসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এই কয়টা তোমাকে পড়তে হবে। তারপর চলে আসলাম যে নিওপ্রিন গ্লাভসে চলে আসলাম। নিওপ্রিন গ্লাভসটা আমাদের পড়তে হবে যে তোমার হচ্ছে কি এখান থেকে এতটুকু পড়ে নেব আমরা যে মৃদু তোমার হচ্ছে কি ক্ষয়কারক পদার্থ, তেল জাতীয় পদার্থের জৈব দ্রাবক হিসাবে এই তোমার হচ্ছে কি নিওপ্রিন গ্লাভস ব্যবহার করানো হতে পারে। জাস্ট ২-৩ বার পড়লে আশা করা যায় যে তুমি মুখস্থ করতে পারবা। মুখস্থ করব না আমরা জেনে, জেনে মুখস্থ করে নেব। ঠিক আছে? তো ক্লাসটা সুন্দরভাবে করলে এখানেই তোমার 70 থেকে 80% তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এভাবেই মনে রাখবো হেডলাইনটা বিশেষ ক্ষেত্রে তোমার মুখস্থ করতে হবে। এটা তোমার তারপর আমরা চলে আসলাম কি প্রাকৃতিক রাবার গ্লাভস এ চলে আসলাম। তাহলে কি এটা বৈদ্যুতিক শক থেকে তোমার প্রতিরোধ করতে পারে। তাহলে প্রাকৃতিক রাবার গ্লাভস থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব যে তোমার বৈদ্যুতিক শক প্রতিরোধ করতে সাহায্য করে থাকে কি? এই যে প্রাকৃতিক রাবার গ্লাভসটা তোমার হচ্ছে কি বৈদ্যুতিক শক থেকে তোমার হচ্ছে কি শক থেকে তোমার হচ্ছে কি রক্ষা করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করব। আর মনে হয় না এখান থেকে কিছু মুখস্থ করার বাকি আছে। তো সুন্দরভাবে আমরা এই যে ২, ৩, ৪ টা পয়েন্ট আমরা সুন্দরভাবে মুখস্থ করব। নাইট্রেট গ্লাভস থেকে আমরা এতটুকুই পড়ব। তারপর হচ্ছে কি জিটেপস গ্লাভস থেকে আমরা এতটুকুই পড়ে নেব। ভাইয়া যেভাবে পড়ায় দিচ্ছে ওই প্রসেস এ তুমি পড়বা। না হলে তুমি গুলায় ফেলবা যে ভাইয়া রিডিং পড়ব, রিডিং পড়ে মুখস্থ করব। নো, নো এই কাজটা করিও না। আমি যেভাবে তোমাদের পড়াই দিচ্ছি ওই প্রসেসটা জানো, ওইভাবেই তোমরা মুখস্থ করবা। এত ইনফরমেশন ওইভাবে মুখস্থ মানে একদম কনস্টিটেন্টলি তোমার ঢালা মুখস্থ করে তুমি পার পাবা না। জাস্ট তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে থাকতে হবে এবং কিভাবে তুমি তোমার পড়াটা গুছাই নিবা, ব্রেইনে ঢুকাই নিবা ওভাবে তুমি শিখলে হয়ে যাবে। তো ভাইয়ার দিকটা ফলো করো। দেখবা যে এভাবে পড়লে সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে এখান থেকে তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষায় এভাবে কোশ্চেন চলে আসছিল যে পায়ে জুতা ব্যবহার করতে হবে কিন্তু স্যান্ডেল ব্যবহার করা যাবে না। এটা ট্রু ফলস এর জন্য তোমাদের এক্সামে চলে আসবে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করব আমরা যে পায়ে জুতা ব্যবহার করতে হবে নট স্যান্ডেল। তাহলে আমরা স্যান্ডেল আমরা ব্যবহার করব না। তাহলে এই পয়েন্টটা থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। মাস্ক তারপর আমরা চলে আসলাম কি মাস্কে চলে আসলাম। তাহলে মাস্কটা ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে যেন কার্বন ডাই অক্সাইড তাহলে কি অ্যামোনিয়া, তারপর নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোজেন সালফার, সালফার ডাই অক্সাইড ইত্যাদি উদ্বায়ী গ্যাস বা ক্ষতিকর গ্যাস যেন আমাদের তোমার হচ্ছে কি মানে তোমার শ্বাসকষ্ট, মাথা ধরা, চোখের পানি আসা, জ্বালা যন্ত্রণা সৃষ্টি করতে না পারে এজন্য থেকে রক্ষা করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? মাস্ক ব্যবহার করে থাকি। তাহলে এই পয়েন্টটা তোমাদের জন্য ইম্পোর্টেন্ট। এই পয়েন্টটা এখান থেকে এইভাবে কোশ্চেন আসবে যে মাস্ক ব্যবহার করা হয় কোন, কোন গ্যাসের বিরুদ্ধে প্রতিরোধ হতে বা কোন গ্যাস থেকে বাঁচাতে মাস্ক ব্যবহার করা হয়। কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, তোমার হচ্ছে কি নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোজেন সালফার এবং সালফার ডাই অক্সাইড হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু পড়ে নেব এবং এটা শ্বাসকষ্ট, মাথা ধরা এবং চোখের পানি আসা এবং জ্বালানির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা কি করব? সুন্দরভাবে মুখস্থ করব। ঠিক আছে? তো ভাইয়াপুরা আমরা এখান থেকে আমরা এতটুকুই পড়লাম যে তোমার হচ্ছে কি মাস্ক এটা কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে না? যেন আমাদের এই তোমার হচ্ছে কি এসব যেন তোমার ক্ষতিকর পদার্থগুলো আমাদের পরিবেশে তোমার হচ্ছে ভেতরে প্রবেশ করতে না পারে এবং আমাদের যেন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যেন ক্ষতি করতে না পারে এই জন্য আমরা এই মাস্কটা ব্যবহার করে থাকি। এখন মেইনলি কথাটা হচ্ছে যে আমাদের এই পরিবেশটা এতই দূষণ মুক্ত না কেন যে দেখবা যে শহরে যারা বসবাস করো ঠিক আছে না মেইনলি তারা দেখবা যে পরিবেশ দূষণ ধুলা বালি তারপর তোমার হচ্ছে কি ধোঁয়া পলিউশন অনেক হচ্ছে। তো নর্মালি ভাবে একটা যদি যে কোনো বাংলাদেশের মানুষ দেখবা আপকামিং এত পরিমাণে ধুলাবালি এবং তোমার হচ্ছে কি ধোঁয়া এত পরিমাণে হয়েছে পৃথিবী তোমার এই বাংলাদেশে দেখবা ৫০ থেকে ৪৫ বছরের মধ্যে দেখবা ক্যান্সার হওয়া শুরু করছে। ঠিক আছে না? ইদানিং হওয়া শুরু হয়েছে। তোমরা চাইলে একটু খবর-টবর শুনতে পারো। আ অ্যা তোমাদের এতটুকু আমি রিকোয়েস্ট করব যে প্রতিদিন না হলেও একটা ইন্টারন্যাশনাল খবর শুনবা, একটা বাংলাদেশ সম্পর্কে শুনবা। এতে তোমার একটু জ্ঞান বৃদ্ধি পাবে এবং তুমি ব্রেইনটাকে একটু রিফ্রেশমেন্ট করতে পারবা। ঠিক আছে? তো এখান থেকে আমরা এতটুকুই জানলাম যে এখানে পায়ে জুতা পড়তে হবে
স্যান্ডেল পরা যাবে না। ঠিক আছে? তো এখান থেকে আমরা এতটুকু জানলে এখানে মোর দেন এনাফ এমসিকিউর জন্য একদম এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে? তো যেহেতু আজান দিচ্ছে সেহেতু আমরা আজানের জন্য জাস্ট ৫টা মিনিট অপেক্ষা করি। দেন ভাইয়া সুন্দরভাবে আবার গো ব্যাক হয়ে তোমাদের আবার টপিকটা সুন্দরভাবে শেষ করে দিচ্ছে। ঠিক আছে? তো আমরা আজানটা সুন্দরভাবে শুনবো এবং আমরা সুন্দরভাবে আমলটাও করব। ঠিক আছে? আজানের কিন্তু আমল আছে। ঠিক আছে? তো আমরা যেগুলো আমাদের জন্য পরকালের জন্য ইম্পোর্টেন্ট আমলগুলো ওগুলা মাস্ট আমাদের করতে হবে। তো আমরা ৫টা মিনিট আমরা কি ব্রেক নিই। তো ভাইয়া আমরা এখান থেকে আমরা এতটুকু পড়ে নিবো আর এখান থেকে মনে হয় না কিছু পড়তে হবে। তারপর চলে আসো। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না। বিশেষ ক্ষেত্রে তোমাদের বইয়ে একটা টিপস দেওয়া আছে। তো টিপসটা অনেক ইম্পর্টেন্ট যে এখানে বলছে সিনথেটিক কাপড় তারপর অলংকার পরিধান মানে করে ল্যাবরেটরিতে প্রবেশ করা যাবে না এবং টাইট কাপড় পরতে হবে। তাহলে এখান থেকে তোমার এমসিকিউতে বড়জোর এভাবে আসতে পারে যে তোমার এখানে কি অলংকার পড়তে বা তোমার নিচের কোনটি সঠিক নয়। ল্যাবরেটরির ক্ষেত্রে নিষেধের মধ্যে কোনটি সঠিক নয়। অর্থাৎ এই যে টাইট কাপড় পরতে হবে এটা সঠিক। কিন্তু অলংকার এবং তোমার কি সিনথেটিক কাপড় পরা যাবে না। সিনথেটিক এক ধরনের দাহ্য পদার্থ যা আগুন ধরতে সাহায্য করে থাকে। তাহলে দাহ্য পদার্থগুলো আমাদের কখনোই আমাদের পরা যাবে না। ঠিক আছে না? আগুন ধরতে সাহায্য করে থাকে। তারপর চলে আসলাম নেক্সট আমরা লাইনে চলে আসলাম যে সিনথেটিক গ্লাভসের পরিবর্তে কি ব্যবহার করা হয়? সিনথেটিক্স গ্লাভসের পরিবর্তে নাইটের গ্লাভস ব্যবহার করা উচিত। তাহলে এখান থেকে পড়তে হবে যে সিনথেটিক্স গ্লাভসের পরিবর্তে নাইটের গ্লাভস ব্যবহার করা উচিত। তাহলে এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব যে কারণ এটি তোমার কি মাইক্রো অর্গানিজম বা অণুজীব দ্বারা তোমার আক্রান্ত হয়ে মাটিতে মিশে যায়। তাহলে এখান থেকে তোমাদের এতটুকুই মুখস্থ করে নিতে হবে যে তোমার হচ্ছে কি মানে তোমার সিনথেটিক কাপড় অলংকার পরিধান করা যাবে না এবং টাইট কাপড় পরিধান করতে হবে এবং সিনথেটিক গ্লাভসের পরিবর্তে নাইটের গ্লাভস ব্যবহার করা উচিত। এটি মাইক্রো অর্গানিজম বা তোমার হচ্ছে কি অণুজীব দ্বারা তোমার হচ্ছে কি আক্রান্ত হতে পারে। তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে এখান থেকে এতটুকুই জানলাম না কেন যা কিছু পড়ায় দিলাম না কেন সুন্দরভাবে ভাইয়া সুন্দরভাবে পড়ে নিবা এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করে নিবা। আশা করা যায় এখান থেকে আমি যতটুকু পড়াইছি ততটুকুই তোমার ব্রেনে প্রবেশ করবে ক্লাসের মাধ্যমে। তো ওভারঅল তোমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এখানে অনেক ধন্যবাদ। আমরা সুন্দরভাবে পড়াশোনা করব এবং সময়টা নষ্ট করব না। আর জাস্ট তোমরা বইটা সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবা। তো ওভারঅল নেক্সট টপিক নিয়ে তোমাদের হাবিব ভাইয়া চলে আসতেছে। তো এতক্ষণ তোমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। তো আমরা সুন্দরভাবে পড়াশোনা করব আর বইটা আন্ডারলাইন করে নেব। আর যথাসম্ভব যত পাবো আমরা এক্সাম দেব। ঠিক আছে? তো ওভারঅল টাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।